বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চলতি মাসের একেবারে শেষ দিকে তিনি বাংলাদেশে আসছেন। টাইমস অফ বাংলাদেশের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। সার্জিও গোর একই সাথে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার 13টি দেশের জন্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি গোরের পরামর্শ আর সুপারিশই ঠিক হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোর তার এই সফরে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার রুটিন কোনো কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না, বরং চীন, তুরস্ক ও ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান বেশ কিছু ইস্যু নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, তিস্তা প্রকল্প ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা। তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। আবার সার্জিও গোর এমন এক সময় বাংলাদেশে আসতে যাচ্ছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। আর শেখ হাসিনার ভারতে থাকা ও ফিরে আসার ইস্যুটি ভারত ও বাংলাদেশের জন্য গত 2 বছর ধরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সার্জিও গোরের এই হঠাৎ বাংলাদেশ সফরে আসা কূটনৈতিক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সার্জিও গোরকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য। ট্রাম্পের বড় ছেলের সাথে যৌথভাবে উইনিং টিম পাবলিশিং নামে একটি ডানপন্থী প্রকাশনা সংস্থা আছে গোরের। প্রেসিডেন্ট ট্রাম্পের বেস্ট সেলার বইগুলো এই সংস্থা থেকেই প্রকাশিত হয়। সার্জিও গোর ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী বা সুপার প্যাক রাইটস ফর আমেরিকার প্রধান নির্বাহী। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা আসার পর সার্জিও গোরকে অত্যন্ত শক্তিশালী হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিস বা পিপিও এর ডিরেক্টর করা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বস্ত ও অনুগত কর্মকর্তাদের বাছাই এবং নিয়োগ দেওয়ার মূল কারিগর বা গেট কিপার ছিলেন এই গোর। 2025 সালের আগস্টে ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। 2026 সালের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন। সার্জিও গোর যেহেতু মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত, সে কারণে এই অঞ্চলের 13টি দেশ তার আওতায়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সফরে যাননি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সার্জিও গোর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে এবং জুলাই শেষ সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 28 জুলাই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে এবং সার্জিও গোরের কর্মসূচি তার সময়সূচির সাথে সমন্বয় করা হচ্ছে। সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। গত 10 জুলাই থেকে 20 দিনের সফরে বাংলাদেশে বাইরে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিলিপাইনে, এরপর তার মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, এমন একটি সময়ে সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশ সফরে যাচ্ছেন যেটি এই সফরের তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ের আলোকে কূটনৈতিক সূত্রগুলো এক্ষেত্রে দুটো বিষয়কে তুলে ধরছেন। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া ও চীনে। তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও বেইজিং মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন সহ বেশ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে বাংলাদেশের সাথে চীন সম্পর্কের, বিশেষ করে সামরিক খাতের সম্পর্কের বিষয়ে সতর্ক করছে।
বিশেষ করে চীনের পক্ষ থেকে যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে সেটি নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। আবার সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন তুরস্কের সহায়তায় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। যদিও মোহাম্মদ ইউনূসের আমলে একই স্থানে ড্রোন কারখানা স্থাপনের জন্য মার্কিন কালো তালিকাভুক্ত চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিশেষ দূত সাধারণত নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য কোনো দেশ সফরে যান না। তার পরিবর্তে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য নিয়ে তিনি আসবেন। সেক্ষেত্রে সার্জিও গোরের প্রাথমিক লক্ষ্য হবে ঢাকার ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। আর তিনি যেহেতু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, তাই ট্রাম্প ও তার প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সফরে যাবেন। এই প্রেক্ষাপটে কূটনীতিকরা মনে করেন ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের মনোভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে ট্রাম্পের বিশেষ দূতের এই সফর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিশেষ দূতকে সুনির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়। নিয়মিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো আলোচনার জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত নিয়মিতই বিষয়গুলো নিয়ে সরকারি শীর্ষ মহলে আলোচনা করছেন। সেজন্য সার্জিও গোরের এই সফরে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের বিশেষ দূতের এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি দেশের কূটনৈতিক দায়িত্ব নেওয়ার অন্য দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায় না। 24-এর 5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিএনপি সরকার আসার পর সেই সম্পর্ক উন্নতির কথা শোনা গেলেও এখনো যে খুব বেশি উন্নত হয়েছে এমনটা অনেকেই মনে করেন না। যদিও সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। আবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ আছে। গত 2 বছর ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান করা এবং তার প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে প্রায় 2 দেশের প্রতিনিধিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হয়। এর মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একাধিক ব্যক্তি প্রায় প্রতিদিনই ইস্যুটি নিয়ে কথা বলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাব বেড়েছে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা ভারতকে নিজেদের কৌশলগত অংশীদার ও মিত্র বলেই মানে। আবার গোরের সাথে ভারত সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে গিয়ে সার্জিও গোর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এবং অমীমাংসিত কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, এমন আভাস কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া গেছে। বাংলাদেশ সরকার একটি সূত্র বলছে, নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু তখন মার্কিন প্রশাসন অতটা জোর দিয়ে বিষয়টা তুলে ধরতে চায়নি। আবার গত বছরের মে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। বর্তমান বিএনপি সরকারও সেই ধারা বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উগ্রপন্থীরা মাথা চাড়া দিয়ে ওঠায় মার্কিন প্রশাসন এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভিন্নভাবে ভাবছে। সে কারণে সার্জিও গোরের এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তাও দিয়ে যেতে পারেন বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাস খানেকেরও বেশি সময় পরে আবারও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। যখন তাকে ইন্টারপোলের মাধ্যমে আটকের খবরে বিএনপি সরকারের পক্ষ থেকে একটা কৃতিত্ব দাবি করা হচ্ছিল, তখনই নানান ধরনের প্রশ্ন উঠেছিল যে তাকে আসলে ফিরিয়ে আনা কতটা সহজ হবে, ফিরিয়ে আনার কৃতিত্বটা সরকার সহজে নিতে পারবে কিনা, এবং সেই জটিলতাগুলো সম্ভবত আবারও দেখা দিয়েছে। তাকে নিয়ে আলোচনার
যে বিশেষ কারণটি সেটি হচ্ছে যে তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব নথিপত্র পাঠানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ কিছু বিষয়ে জানতে চেয়েছে বাংলাদেশ পুলিশের কাছে। তাকে কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কিত 4টি পয়েন্টকে ধরে তারা ব্যাখ্যা চেয়েছে এবং ব্যাখ্যা চেয়ে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট যারা কর্মকর্তা বাংলাদেশের তারা বলছেন এটি দুবাই পুলিশের পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপ। দেখুন, সব বিষয়েই নানান ধরনের ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিসগুলো পালনের ক্ষেত্রে কেউ কেউ সেটি বলতে পারেন যে এটি ইতিবাচক দিক, এটি অগ্রগতি, হ্যাঁ বলা যেতে পারে, কিন্তু চূড়ান্ত সফলতার কথা সেই মুহূর্ত পর্যন্ত বলা যায় না যতক্ষণ না পর্যন্ত তার বাস্তব রূপটি আমাদের সামনে না আসে। এবং আমার মনে হয় যে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে যে 4টি বিষয়ে জানতে চেয়েছে, ব্যাখ্যা চেয়েছে, সেখানেই অনেক জটিলতা লুকিয়ে রয়েছে। 4টি বিষয় কি, যে 4টি বিষয় ব্যাখ্যা চাওয়া হয়েছে? 1 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের কোন আইনের আওতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত দেওয়া যেতে পারে বাংলাদেশের কাছে। 2 নম্বর হচ্ছে কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায় বাংলাদেশ, কারণ বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে তো বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই, তাহলে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে। 3 নম্বর হচ্ছে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কি এবং সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু। 4 নম্বর যেটি বলা হচ্ছে, পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে, এইসব বিষয়ে মোটামুটি দুবাই কর্তৃপক্ষ, দুবাই পুলিশ ব্যাখ্যা চেয়েছে। এই 2-1টির ব্যাখ্যা হয়তো সরকার দিতে পারবে, মোটামুটি আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেগুলো সহজে দেওয়া সম্ভব, কিন্তু আসলে এই সবকটির ব্যাখ্যা তাদের কাছে মনোপুত হবে কিনা, এবং যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো ফেরত দিবে না। এবং এমন কথাও হচ্ছে যে বেনজির আহমেদ সেখান থেকেও জামিন পেয়ে যেতে পারেন, তারও নানান ধরনের যুক্তি রয়েছে। বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন আমরা জানি। বিশ্বের অবশ্যই বেশ কিছু দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, যদি সেখানে বিদেশি নাগরিকরা নির্দিষ্ট সংখ্যক অঙ্কের অর্থ বিনিয়োগ করে তাহলে তাদের জন্য অনেক ধরনের আইন শিথিল হয়ে যায়, সেটি আমরা সবাই জানি। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও এটি রয়েছে, এসব ব্যাখ্যা আগেও দিয়েছি, আবার বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। তো সেখানে যদি বেনজির আহমেদের ক্ষেত্রে এ ধরনের নজির স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, যে সেখানে তার বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ থাকা সত্ত্বেও তিনি নিরাপদ থাকলেন না, অতএব সেখানে তার নিরাপদে পরবর্তীতে আর কেউ অর্থ বিনিয়োগ করবে না, সেই বিষয়টি অনেক যুক্তিতর্কের বিষয় যে সেই জায়গা থেকে দুবাই কর্তৃপক্ষ কি করবে। দ্বিতীয়ত হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে, মানে পাসপোর্টের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমাদের নিশ্চয় মনে আছে, এর আগেও আপনাদেরকে এক্সাম্পলটি দিয়েছি, স্বর্ণ ব্যবসায়ী আরব আমিরাতের বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম আরাফ খান, বেনজির আহমেদের যে অর্থ তার একটা বিশেষ অংশ এই আরাফ খানের কাছে রয়েছে বলে এরকম কথাবার্তা ছড়িয়েছিল 2023 সালে, সেই আরাফ খানের বিরুদ্ধেও কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ জারি করা ছিল, কিন্তু সেই আরাফ খান দুবাইতে বহাল তবিয়াতে আছেন। কেন? তিনি বাংলাদেশ থেকে ভারত হয়ে যে দুবাইতে গেলেন তার আগে তিনি বিশেষ প্রক্রিয়ায় ভারতের পাসপোর্ট নিয়েছিলেন এবং ভারতীয় পাসপোর্ট থাকার কারণে পরবর্তীতে তাকে আর বাংলাদেশে ফেরানো যায়নি। সেই সময় বাংলাদেশ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছিল, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো সেই নাগরিকত্বের জায়গা থেকে বলা যেতে পারে বেনজির আহমেদ তো আবার তুরস্কেরও নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকা খরচ করে শুধু নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কোন জটিলতাগুলো দাঁড়াবে, কোন আইন ফলো করা হবে, বাংলাদেশের আইন
নাকি তুরস্কের আইন, নাকি সংযুক্ত আরব আমিরাতের আইন। এমনকি তার স্ত্রী বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে সেকেন্ড হোম রয়েছে স্পেনে। তো সেই বিষয়গুলো আবার স্পেনের বিষয়টি এখানে কোনো কিছু বিবেচনা আসবে কিনা আমরা জানি না। সবকিছু নির্ভর করছে দুবাই পুলিশের উপরে। আরও একটি বিষয় রয়েছে, যদি মনে হয় যে অন্য কোনো দেশের নাগরিক যার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি যে দেশে আশ্রয় নিচ্ছেন সেই দেশে কর্তৃপক্ষ যদি মনে করে তার যে মামলা তার নিজের রাষ্ট্রে সেটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেক্ষেত্রে আবার ওই যে রাষ্ট্রে আশ্রয় নেওয়া হয়েছে সেই রাষ্ট্রের কর্তৃপক্ষ তারা এটিকেও বিশেষ বিবেচনায় নিয়ে তাকে ফেরত দেওয়ার বিষয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করতে পারে। এখন দুবাইয়ের সঙ্গে আমাদের দুটি চুক্তি রয়েছে, প্রত্যর্পণ চুক্তি না থাকলেও। একটা হচ্ছে সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে এগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অফ সেন্টেন্সড পারসন। ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে, ফাঁসির আসামি যাদের, সেক্ষেত্রে দুটি চুক্তি রয়েছে এবং এই চুক্তির আওতায় কাউকে কাউকে আনার নজিরও রয়েছে। এগুলোও পুরোনো কথা আপনাদেরকে জানিয়েছি। তো সেই আইনের প্রক্রিয়া ধরে কি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা সম্ভব? আমি আগেও বলেছি, এখনো বলছি, সব কিছু ছাপিয়ে বেনজির আহমেদের যোগাযোগটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি। সেক্ষেত্রে তাকে আটকের পরপরই, তাকে তো আটক করা হয়েছিল আমরা জানি যে জুনের 8 তারিখে, যদিও সেটি প্রকাশ্যে আসে 12ই জুন চলতি বছরের, এবং আমাদের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেটি জানালেন 14ই জুন। 14ই জুন তিনি যখন জানালেন যে 12ই জুন তাকে আটক করা হয়েছে, ওই সময় আমি বলেছিলাম না, বেনজির আহমেদকে আটক করা হয়েছে আরো আগে সম্ভবত, এবং সেটি পরবর্তীতে জানা গেল যে তাকে 8 জুন আটক করা হয়েছে। তাহলে এই যে মাঝখানে দিনগুলো আমরা যদি 12 তারিখে ধরি, প্রায় 4-5 দিন, এই 4-5 দিন প্রকাশ করতে বিষয়টি কেন দেরি হলো? ওই যে বলছিলাম আন্তর্জাতিক কানেকশন, এবং একটা পর্যায়ে হয়তো তারা প্রকাশ করেছে, কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ সরকার থেকে যে ব্যাখ্যা দেওয়া হবে সেই ব্যাখ্যাতে তারা খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যায়। আমি বলছি না যে একেবারে আনা সম্ভব না, আমি বলছি অনেক কষ্টসাধ্য বিষয়, এবং সেটি সম্ভবত মানে যে যদি চূড়ান্ত পর্যায়ে খুবই জটিল আকার ধারণ করে তাহলে হয়তো তাকে ফেরত আনা সম্ভব নাও হতে পারে।